ডক্টর ইউনূসের প্রতি অনাগত একটি থ্রেট কিন্তু কাজ করছে। এটা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে। এখন ডক্টর ইউনূস দুটি কাজ করতে পারেন। এক, তিনি জনসম্পৃক্ততা নিয়ে এটাকে মোকাবেলা করতে পারেন, আর নয়তো এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ইউনূসের বিরুদ্ধেই ঘটনা ঘটতে পারে, যেটা আগ থেকেই চেষ্টা করে আসা হচ্ছিল। এক, তাকে জঙ্গি উগ্রবাদীদের নেতা হিসেবে সাব্যস্ত করা, যা ভারতীয় মিডিয়া এবং বাংলাদেশের মিডিয়া প্রচার করা হচ্ছে। দুই হলো দ্রুত নির্বাচন অথবা যে কোনোভাবে তাকে বিদায় করা। আর এভাবে বিদায় করতে না পারলে জনসম্পৃক্ততা অর্থাৎ একটি কৃত্রিম গণবিদ্রোহ তৈরি করে তাকে বিদায় করে দেয়া, যেমন মিশরে যেভাবে হয়েছিল। এখন ডক্টর ইউনূস এটা মোকাবেলা করবেন কিভাবে? হয় তিনি জনগণের সাথে মিশে যাবেন, অর্থাৎ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে তিনি এটাকে মোকাবেলা করবেন। এই থ্রেটটা কোন দিক থেকে আসবে? ভারতের দিক থেকে, অর্থাৎ ভারতের বাংলাদেশে যে দালাল আছে তাদের দিক থেকে। এটা হতে পারে সেনাবাহিনীর গুটি কয়েক উপরস্থ অপরাধী কর্মকর্তা, ও আকার নিজেই হতে পারে। আবার এটা হতে পারে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ ব্যবসায়ী এবং মিডিয়া মোগল যারা, যেমন একে আজাদ, চ্যানেল 24, সমকাল, প্রথম আলো, হ্যাঁ, কালের কণ্ঠ, এদেরকে নিয়ে হতে পারে। এ হলো ডক্টর ইউনূসের কিন্তু অনাগত থ্রেট। আচ্ছা, এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলি। এই যে 24-এর আন্দোলন হলো শেখ হাসিনার বিরুদ্ধে, মানুষ কি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে? না, মানুষ আন্দোলন করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে। সেই আন্দোলনে এদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ, ইসলামিক মানুষ, দেশপ্রেমিক মানুষ, আস্তিক নাস্তিক সবাই এক হয়েছিল এই ভারতের বিরুদ্ধে, ভারতের দালালদের বিরুদ্ধে। দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনা হলেন বাংলাদেশে ভারতের 1 নম্বর দালাল, খুনি, স্বৈরশাসক, ফ্যাসিস্ট, গুমকারী, হত্যাকারী, ধর্ষণকারীদের নেত্রী তিনি। খুনি শেখ হাসিনা, তিনিই ভারতের 1 নম্বর দালাল এই বাংলার মাটিতে। ভারতের 2 নম্বর দালাল GM কাদের, 3 নম্বর দালাল প্রথম আলো, ডেইলি স্টার সহ মিডিয়া, 4 নম্বর দালাল কারা? আপনার আমাদের মতো, এদেরকে চেনা খুব কষ্ট। তো এই যে আমরা তখন যে মোকাবেলা করেছি, যারা আমরা কাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি 24-এ আন্দোলনে? ভারতের দালাল দ্বারা। আমাদের উপরে গুলি চালিয়েছে কারা? তারা ভারতের দালাল, ফ্যাসিবাদের দালাল। যেসব পুলিশ ছাত্র জনতাকে হত্যা করেছে এরা ফ্যাসিবাদের দালাল, ভারতের দালাল। এরা আমাদের কেউ না। এরা যদি এখনো থেকে থাকে এরাও আমাদের কেউ না। এর মধ্যে একটা কথা এসে যায়, এই যে বানিয়াচংয়ে যে মেহেদী হাসান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, ধরন সে 2টা অপরাধ করেছে, এটা তাকে অপরাধী বলা যাবে না। সে বলেছে বুক চিটিয়ে যে আমরা যে হিন্দু সেখানকার যে ওসি ছিল তাকে জ্বালিয়ে দিয়েছি। এটা বলতে হবে, এটা বিজয়ের গল্প। এটা বলবে না সে? যেই পুলিশ কর্মকর্তা স্পটে দাঁড়িয়ে 9 জন স্টুডেন্টকে হত্যা করেছে, বানিয়াচংয়ে 9 জন স্টুডেন্টকে হত্যা করেছে, লাশ জ্বালিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। পুরান ঢাকায় একই ঘটনায় একই দিনে 9 জন মারা গেছে পুরান ঢাকায়। তো বানিয়াচংয়ে এইটা প্রতিরোধের সাথে সরাসরি ছিল মেহেদী হাসান। তো এই মেহেদী হাসান তার একজন সহযোগীকে পুলিশ অ্যারেস্ট করেছে। মেহেদী হাসান থানায় গিয়েছে তাকে ছাড়িয়ে আনার জন্য। সেখানে সে বলছে যে আমরা এই থানাকে জ্বালিয়ে দিয়েছি, পুলিশ আমাদের উপরে গুলি চালিয়েছে। এই কথার প্রেক্ষিতে সে বলেছে, আচ্ছা বলেন তো, কোন মুক্তিযোদ্ধা বীরত্বের কথা বলছে যে আমরা পাকিস্তানের একটা জাহাজ জ্বালিয়ে দিয়েছি, কয়েকজন আর্মিকে মেরে দিয়েছি, সেটা কি বীরত্ব, গৌরবের কথা না? মেহেদী হাসানের কথাটাও গৌরবের। এবং 24 সালের সেপ্টেম্বরের 23 তারিখ আসিফ নজরুল কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে জুলাই আগস্টে যত কর্মকাণ্ড হয়েছে আন্দোলন সংশ্লিষ্ট, এসবের জন্য কাউকে অ্যারেস্ট করা যাবে না। এটা জানার পরেও পুলিশ মেহেদী হাসানকে অ্যারেস্ট করেছে। এই দুঃসাহসের বিরুদ্ধে গত 48 ঘন্টায় বিপুল প্রতিরোধ হয়েছে। এবং মেহেদী হাসানের বক্তৃতা, বিবৃতি আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, ডেসপারেট, স্বচ্ছ সরল
এবং টু দ্য পয়েন্টে বক্তৃতা দিতে পারে সে। তো মেহেদী হাসানকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এখন কিন্তু মেহেদী হাসানের শত্রু বেড়ে গেল। তবে হ্যাঁ, এই ধরনের লোকের সংখ্যা যতই বাড়বে ততই দেশের লাভ। এখন বাংলাদেশের মিডিয়া তার দোষ খোঁজা শুরু করবে হাদির মতো করে। হাদিকে যেভাবে খুঁটে 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 হত্যাযজ্ঞ করা হয়েছে, মেহেদী হাসানকে এমন করা হতে পারে। এদিকে সুরভিকে অ্যারেস্ট করা হয়েছে। আশা করি আমরা সুরভির ক্ষেত্রে সফল হয়ে যাব, সুরভিও মুক্তি পেতে পারে। সুরভির চাঁদা চাওয়ার বিষয়টি এখন পর্যন্ত আমার কাছে খুবই ষড়যন্ত্র মনে হয়। এটুকু একটা মেয়ে 50 কোটি টাকা চাঁদা চাইবে, মানে কারো কাছে এটা বিশ্বাসযোগ্য না। এটা কোনো একটা চক্রের, অপরাধী চক্রের চক্রান্ত হতে পারে, তার বিরুদ্ধে সাজানো ঘটনা। দ্রুত আমরা আশা করি মুক্ত জীবনে ফিরে আনতে পারবো সুরভিকে। তো যাই হোক, এই যে ঘটনাগুলো নিয়ে হাদির বিচার, মেহেদী হাসানকে অ্যারেস্ট, সুরভিকে অ্যারেস্ট, এসব নিয়ে কিন্তু আবার নিপীড়িত দগদগে ক্ষত থাকা মানুষ আবার রাস্তায় নেমে আসছে। এই বিদ্রোহটা ইউনূসের বিরুদ্ধে যেতে পারে। এখন ইউনূস এবং ইউনূসের সহযোগী যারা শয়তান দুই একটা আছে না, এগুলা এই পাবলিকের সাথে এসে একাত্মতা প্রকাশ করে দ্রুত বিচারের জন্য উদ্যোগ দিবে, নাকি এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আরেকটি বিপ্লবের মুখোমুখি হবে, সেটি হলো এই অনাগত থ্রেটের মুখোমুখি আছে বর্তমানে ডক্টর ইউনূস। এই থ্রেটকে মোকাবেলা করার জন্য ইউনূসের এক নম্বর হলো তিনি মানুষের পালসকে বুঝতে হবে। ইউনূসকে মানুষ ভুল বুঝছে অনেকেই। এটার কারণ হলো ডক্টর ইউনূস যে উদ্যোগগুলো নিয়েছেন দেশ, জনগণ এবং রাষ্ট্রের জন্য, সবগুলো উদ্যোগ হলো দীর্ঘমেয়াদী। স্বল্পমেয়াদী তিনি কোনো উদ্যোগ নেন নাই। যেমন বিচারের প্রস্তুতি নিতেই আমাদের 1 বছর লেগে গেছে, একটি রায় পেতে আমাদের লেগে গেছে 14 মাস। দীর্ঘমেয়াদী প্রস্তুতি। স্বল্পমেয়াদী প্রস্তুতি কি? স্বল্পমেয়াদী প্রস্তুতি হলো এক সিদ্ধান্তের মাধ্যমে আওয়ামী লীগের কবজায় থাকা সকল অবৈধ সম্পদ দেশের ভিতরে থাকা রাষ্ট্রের কবজায় নিয়ে আসা, এগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করা, যারা শহীদ, আহত, নিহত পরিবারগুলোকে এগুলো ভাগবণ্টন করে দেওয়া। এটা ছিল স্বল্পমেয়াদী একটি বড় উদ্যোগ, কিন্তু ইউনূস এটা নেন নাই। আমরা জানি আসিফ নজরুলের কারণে এটা নিতে পারেন নাই তিনি। এটা উদ্যোগ ছিল, এখনও আছে। এরপরে আরেকটা উদ্যোগ হলো মিডিয়াগুলোকে তখতে তাউস নাড়িয়ে দেওয়া, উল্টে দেওয়া। সম্পাদক টেলিভিশন চ্যানেলগুলোর মধ্যে থেকে রিপোর্টারদেরকে বাদ না দিয়ে প্রডিউসারগুলোকে ঝাঁটাই মেরে অ্যারেস্ট করা, সম্পাদকদেরকে অ্যারেস্ট করা, বার্তা সম্পাদক এদেরকে অ্যারেস্ট করা। কিন্তু ভুলবশত কি করছে দেখেন, কয়েকজন রিপোর্টারকে বাদ দিছে, চেনামুখ। কিন্তু একজন রিপোর্টার নিউজ প্রডিউসারের কথা ব্যতীত কিন্তু নিউজ প্রকাশ করতে পারে না। শব্দচয়ন, রিল, ধারাবাহিকতা, লিটারেসি ঠিক করা, এগুলা কিন্তু সবচাইতে প্রভাব রাখে প্রডিউসাররা, যারা নিউজ প্রডিউসার। আপনি দেখবেন এই যে নিকোল অনুষ্ঠান করে না, রোকসানা আঞ্জুম নিকোল, যমুনা টিভিতে, এটা কিন্তু এটা নিকোল কি বলবে, কাকে আক্রমণ করবে, কাকে অপমান করবে, এগুলা কিন্তু শিখিয়ে দেয় প্রডিউসার। এই প্রডিউসারকে আমরা চিনি না। তবে সহজ কথা হলো নিকোলের অনুষ্ঠানের প্রডিউসার নিকোলই, কিন্তু সব অনুষ্ঠানে এরকমটা না। বেশিরভাগ অনুষ্ঠানে উপস্থাপকের সাথে উপস্থাপকের কানে দেখবেন একটা টক ব্যাগ লাগানো থাকে, ব্যাগ থেকে টক করে, মানে পেছন থেকে কথা বলে, এটা শুধু তিনি শুনেন। তখন সে যখন প্রশ্ন করে দেখবেন অতিথি কথা বলতে থাকে, এর মধ্যে থামাই দেয় উপস্থাপক, কারণ এই কথাটা বলতে দেওয়া যাবে না, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে যাবে। এই কথাটা বলে দেয় পেছন থেকে, টকব্যাকের মাধ্যমে বলে দেয়, একে থামাও। তখন না না এটা সেটা বলে অথবা বিরতিতে চলে যায়, এভাবে থামিয়ে দেওয়া হয়ে থাকে। কথা বলছেন? এই প্রডিউসারদেরকে ধরতে হবে, সম্পাদক, বার্তা সম্পাদকদেরকে ধরতে হবে, প্ল্যান এডিটর যারা আছে, প্ল্যান এডিটর, সব নিউজ চ্যানেলে একটা করে প্ল্যান এডিটর থাকে, এদেরকে ধরতে হবে। যমুনা টিভির প্ল্যান এডিটর কিন্তু নিকোল। তো যাই হোক, এই যে অনাগত থ্রেট ডক্টর ইউনূসের প্রতি, এটা করতে হলে এই স্বল্পমেয়াদী 3-4টা কাজ করে ফেলতে হবে। জবাবদিহিতার আওতা নিয়ে আসতে হবে এসব বড় বড় ব্যবসায়ীদেরকে, মিডিয়া হোল্ডারদেরকে, এবং
এই যে আন্দোলন দানা বেঁধে উঠছে, এটার সাথে এসে একাত্মতা প্রকাশ করে দ্রুততার সাথে হাদি হত্যার মামলার আসামিদেরকে অ্যারেস্ট করতে হবে। এর মাধ্যমে বার্তা দিয়ে দিতে হবে জুলাই আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদের অপরাধগুলো কোনো অপরাধ নয়, এটা গণতন্ত্রের সংগ্রামের গৌরব। তাহলে ডক্টর ইউনূস এই থ্রেট মোকাবেলা করতে পারবেন। তবে এখানে একটা বিষয়ও থেকে যায়, যদি ডক্টর ইউনূস এটা মোকাবেলা করতে না পারেন তাহলে সেই মিশরের মতো বুঝে ওঠার আগেই অকল্পনীয় পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেটা আমরাও কিন্তু ডক্টর ইউনূসকে ছাড়বো না, খুব স্বাভাবিক। আমরা সত্যের পক্ষে, আমরা ইউনূসকে কিন্তু ভালোবাসি, কিন্তু ইউনূস যদি পরিস্থিতি ঠিক করতে না পারে তাহলে ইউনূসের আমাদেরকে কি দরকার? পরিস্থিতি কিন্তু ঘটে গেছে, আমি আবারও সাবধান করলাম। আমার বার্তা যদি পৌঁছাবে, বাঁচতে পারবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।